সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের বিশেষ আয়োজন ভোটে স্বাগত জানাচ্ছি তাইমুর রশিদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা মূলত জাতীয় সংসদের যে বিভিন্ন আসন ভিত্তিক সে বিভিন্ন আসনে ছুটে যাব, সেখানে যারা প্রার্থী আছেন বিভিন্ন দলের তাদের কাছ থেকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানবো। সেই সাথে সেই আসনে যারা ভোটার, যারা সাধারণ মানুষ, তারা প্রার্থীদের কাছে কি প্রত্যাশা করছেন আগামী দিনের জন্য সেগুলো জানার চেষ্টা করব। আজকে আমরা আছি ঢাকা 10 আসন। আপনারা জানেন যে 7টি ওয়ার্ডের এবং 4টি থানা সংসদের আসন এবং এটি সংসদের 183 নম্বর আসন। তো আমাদের সাথে আজকে আলোচনার জন্য এই সংসদে প্রধান বড় যে 3টি দলের যে 3 প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা আছেন। আমার সাথে আছেন বিএনপি দলের মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, তিনি একই সাথে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, এবং আছেন এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাসরিন সুলতানা বেগম। তিনজনকেই স্টুডিওতে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা শুরু করতে চাই বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, আপনাকে দিয়ে আমি যদি অনুষ্ঠানটা এভাবেই শুরু করি যে প্রথমেই যখন একেবারেই অনানুষ্ঠানিকভাবে আপনারা প্রথম দেখা করলেন, এক ধরনের আলিঙ্গন করা, কোলাকুলি করা, অর্থাৎ এক ধরনের যেটাকে আমরা বলি ভোটের মাঠের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, যেটা আমরা গত 16-17 বছর কিন্তু দেখিনি, যেটা এবার আমরা প্রত্যাশা করছিলাম। প্রশ্নটা এভাবে রাখতে চাই, শেখ রবিউল আলম, আপনি যেহেতু বড় দলের প্রার্থী, যেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা অনুষ্ঠান শুরুর আগে দেখলাম, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সেই হৃদ্যতা ভোটের দিন পর্যন্ত, এমনকি ভোটের ফলাফল যাই হোক না কেন পরেও থাকবে, এমন আশ্বাস কি দিবেন কিনা? ধন্যবাদ আপনাকে। এই হৃদ্যতা আছে এবং থাকবে, ভোটের পরেও থাকবে, জয় পরাজয়ের পরেও থাকবে। প্রার্থীরা এবং দল প্রতিযোগিতায় অংশ নেবে, জনগণ বিচার করবে, জনগণ সিদ্ধান্তই চূড়ান্ত। জনগণের উপর আস্থা রাখা রাজনৈতিক দলের দায়িত্ব, প্রার্থীর দায়িত্ব। সেই জায়গা থেকে নিশ্চয়ই এখানে যে 3 জন প্রার্থী আমরা উপস্থিত হয়ে আছি, তারা এটা ধারণ করেন, এটা বিশ্বাস করেন এবং সেইভাবেই এই নির্বাচনে প্রতিযোগিতা করবেন এবং করছেন। যার ফলে আমি জনগণের যে প্রত্যাশা, আপনার যে আকাঙ্ক্ষা, তার এখানে ব্যত্যয় ঘটবে বলে মনে করছি না। বড় রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলাম, এবি পার্টি নতুন এসে রাজনীতি করছেন, নির্বাচন করছেন, তাদেরও সম্ভাবনা আছে, অবস্থান আছে। আমার বিশ্বাস হচ্ছে যে এরা দায়িত্বশীল রাজনৈতিক দল। অনেক নেতাকর্মী থাকে, অতি উৎসাহী লোকজনও থাকে। কিছুটা ব্যত্যয় কোনো সময় ঘটেছে বা ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু রাজনৈতিক দলগুলি যদি দায়িত্বশীলতার পরিচয় দেয়, প্রার্থী যদি দেয়, আমার বিশ্বাস সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটা নিশ্চিত করা সম্ভব। ভোটাররা আশ্বস্ত হবে, সেটাও সম্ভব এবং ইতিমধ্যে আশ্বস্ত হয়েছে, উৎসাহিত হচ্ছে এবং প্রচার প্রচারণা যেগুলি চলছে, নিশ্চয়ই সহ অবস্থান, সমান অধিকার, লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা আমরা বুঝি, সেটা আছে এবং সেটা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। আমরাও সেটাই প্রত্যাশা রাখি। বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত ঢাকা 10 আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, এই যে শেখ রবিউল আলম যে কথাটি বলছিলেন যে একসাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এবং শেষ দিন পর্যন্ত, এমনকি ভোটের পরেও এটি বজায় রাখার প্রতিশ্রুতি, আশ্বাস, এবং একই প্রশ্ন আপনাকে রাখতে চাই এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কি আমরা কিন্তু অনেক আসনে আমরা অনেক পাল্টাপাল্টি বাক বিতণ্ডা এবং এক ধরনের পাল্টাপাল্টি বিরূপ মন্তব্য শুনি, কিন্তু ঢাকা 10 আসনে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেছি, জেনেছি যে আপনাদের সব দলের মাঝে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই, লেভেল প্লেইং ফিল্ড এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ শেষ দিন পর্যন্ত থাকবে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ এবং অসংখ্য দর্শক শ্রোতা যারা এই টেলিকাস্ট দেখবেন, তাদের জন্য রইল শুভেচ্ছা। আমি 100% বিশ্বাস করি প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নির্বাচনী ফিল্ডে ভিন্নধর্মী এবং ভিন্ন মতাবলম্বী অনুসারীদের মধ্যে একটা ইতিবাচক সাড়া পড়বে। এখন পর্যন্ত আমাদের এই 10 আসনে রবিউল ভাই সহ ব্যারিস্টার মিলি এবং আরও যারা আছেন সবার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান আছে। এইটা মেনটেন করা আমাদের অঙ্গীকার, আমি ব্যক্তিগত অঙ্গীকারবদ্ধ। নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হবে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে, এটা শিরোধার্য মানতে হবে। জনগণের ম্যান্ডেটই যদি কেউ মানতে না পারে, তাহলে তিনি নির্বাচনের জন্য উপযুক্ত নন।
স্বৈরাচারের আমলে স্বৈরাচারীরা যে আচরণ করেছে, জনগণের ম্যান্ডেটকে যারা ভয় পায় মানে না, তাদেরকে সেই কাতারেই পড়তে হবে। কাজেই আমরা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, এই সম্পর্কটা যাতে অটুট থাকে, বজায় থাকে আমিও প্রত্যাশা করি। তবে ইতিমধ্যেই কিছু কিছু এলাকাতে এই ধরনের কিছু দুর্ঘটনা ঘটেছে ছিটফোটে। ঢাকা 15 আসনে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আসনে আমাদের নির্বাচনী প্রচার কর্মী 15 জনকে আক্রমণ করে আহত করেছে। 7 আসনে যে এনায়েতের এখানে তার উপরে হামলা হয়েছে, এগুলি খুবই নিন্দনীয়, দুঃখজনক। তবে এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে অতি উৎসাহী সমর্থকদের মধ্যে এই ঘটনাটা ঘটে। যদি প্রার্থীরা নিরপেক্ষ থাকেন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মেনটেন করেন, এইটা বেশি দূর গড়াবে না আমি বিশ্বাস করি। এই জন্য আমাদের বড় দায়িত্ব আছে। এটা একটা লেসন মেসেজ টু আওয়ার ফলোয়ার্স। এবি পার্টির ঢাকা সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলা, আপনার কাছে প্রশ্নটা এভাবে রাখতে চাই, আপনি একজন নারী সংসদ, সেই জায়গায় আসলে আমরা এইবার নির্বাচনে দেখছি যে নারীদের ক্ষেত্রে নানা ধরনের কথা বলা হচ্ছে যে যেই রাজনৈতিক দলগুলো যত শতাংশ নারী প্রার্থী দেওয়ার কথা ছিল সেই প্রতিশ্রুতি রাখেনি। আপনি ভোটের মাঠে কোনো প্রতিকূল পরিস্থিতি বা কোনো প্রতিকূল পরিবেশের সম্মুখীন হচ্ছেন কিনা? আর যে প্রশ্নটা আমি এই দুজনকে করছিলাম, একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাখাটা কতটা জরুরি? জি ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা সবাইকে। প্রথমত আমরা যখন নতুন রাজনীতির কথা বলি, নতুন রাজনীতির প্রথম ম্যান্ডেটই হলো আপনি যেই ধরন এবং আইডিওলজি বিশ্বাস করেন না কেন, একজন আরেকজনের আইডিওলজিটাকে সম্মান জানানো এবং সসম্মানে সবাই একসাথে কোএক্সিস্ট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমি তো দেখেছি রেইনবো নেশন, তো ওনারাও চান যে সবাই মিলে আমরা কোএক্সিস্ট করি। আমাদেরও আছে এটা যে প্রত্যেকটি দলকে ধারণ করা এবং প্রত্যেকটি দলের মতামতকে সাথে নিয়ে একসাথে এক জায়গায় পৌঁছানোটা কিন্তু একটা বড় গোল আমাদের। তো সেখান থেকে আমি এই সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ, এটা আমি মনে করি এটা খুবই পজিটিভ এবং এটা আমি সবসময় বলেছি ঢাকা 10-এর নির্বাচনটা এমন হতে হবে যে রোল মডেল নির্বাচন, সবাই বলবে যে ঢাকা 10-এ যেমন নির্বাচন হয়েছে এরকম নির্বাচন আমরা উদাহরণ হয়ে থাকবে। সব প্রার্থীরা এবং সব লেভেল প্লেয়িং ফিল্ড যেটা নিয়ে সেটা মানে উদাহরণ হয়ে থাকা উচিত। এরপরে আপনি যেটা বলেছেন যে নারী হিসেবে আমি কোনো প্রতিকূলতা ফেস করছি কিনা, না আমি এখনও কোনো প্রতিকূলতা ফেস করছি না। আমাদের ভোটাররা খুবই উদার, খুবই সচেতন এবং ওনাদের কাছে যখন যে আমি আমাদের বিভিন্ন বিষয় এবং ইশতেহার নিয়ে কথা বলছি, খুব আপন মনে এটা গ্রহণ করছেন, এটা খুবই ভালো। কিন্তু আমাদের কষ্টের জায়গাটা রয়ে যায় যে আমরা ঐক্যমত্য কমিশন, আমি নিজেও ছিলাম, সব দল মিলে কিন্তু আমরা একসাথে, আমাদের দলও এটাতে ছিল যে আমরা অঙ্গীকার করেছিলাম যে এবারে আমরা অন্তত 5% নারী প্রতিনিধিদেরকে সংসদে সরাসরি লড়াই করার জায়গা করে দিব। কিন্তু সেই জায়গায় আমরা আসলে ফেল করেছি এবং এই ফেইলিয়ারটা কিন্তু একটা বড় ফেইলিয়ার। আপাতত মনে হচ্ছে একটা ছোট জিনিস, বাট এইখান থেকেই কিন্তু ব্যাকস্লাইডিং শুরু হয় এবং আমি চাইবো এই ব্যাকস্লাইডিংটা যেন আমরা রুখে দিতে পারি এবং অ্যাটলিস্ট সামনের বার যেন আরেকটু বেটার পারফর্ম করা যায় এই ব্যাপারে। জি, আপনাদের কাছে আবার আসবো। আমি একটু যারা দর্শক আছেন তাদের কাছে কি এখন যেতে পারবো? তাদের কাছ থেকে আসলে প্রার্থীদের কাছে কি প্রত্যাশা, এটি শুনে আমি আসলে একটু তাদের কাছে যেতে চাচ্ছিলাম, যাব কি না। যদি কেউ, আমি যদি এভাবে বলতে চাই যে ধরেন এই আসনে যিনি এমপি হবেন তাদেরই মানে এখান থেকে কিন্তু হবেন, আমরা সেই প্রত্যাশায় রাখি বা এটি তো আসলে ধরে নেওয়া যায়। সেখানে যদি বলি আগামী দিনে আপনাদের এমপির কাছে কোনো চাওয়া যদি কেউ বলতে চান খোলাবেলা। জি একজন, জি একটু তাকে একটু মাইক্রোফোনটা দিয়ে হেল্প করুন। যে আমি একটু প্রশ্নটা এভাবে রাখতে চাই, আপনার এলাকার যিনি ভবিষ্যৎ এমপি হবেন তার কাছে আপনার একটি অন্যতম চাওয়ার কথা যদি জানান। আমরা শুনতেছি না।
55 নম্বর ওয়ার্ড। তার পরিকল্পনা জি, আপনার প্রশ্নটি পরিষ্কার। জি, শেখ রবিউল আলম মূলত যেটি বলতেছিলেন 55 নম্বর ওয়ার্ড, এবং আমি যদি একটু সামগ্রিকভাবে বিষয়টি বলি, মানে আমি যখনই কথা বলছিলাম ঢাকা 10 আসনের যারা ভোটার সাধারণ মানুষ, তারা কিন্তু যে তিনটি বড় সমস্যার কথা বলছিলেন, একটি হচ্ছে যে জলাবদ্ধতা, গ্যাস সংকট এবং নিরাপত্তা, তো সামগ্রিক একটি ইস্যু আছে। এবং বিশেষ করে যিনি বলছিলেন ভাই যে 55 নম্বর ওয়ার্ড নতুন সম্ভবত যুক্ত হয়েছে, অর্থাৎ সামগ্রিকভাবে যদি বলি ঢাকা 10 আসনের সামগ্রিক উন্নয়ন নিয়ে আপনার পরিকল্পনাটুকু যদি ছোট্ট করে বলেন। ঢাকা 10 আসনের একটা বৈচিত্র্য রয়েছে, হচ্ছে একটা অভিজাত এলাকা ধানমন্ডি আছে, আবার একটা উন্নত গ্রাম বলতে পারেন কামরাঙ্গীরচর। কামরাঙ্গীরচরের সীমাবদ্ধতাটা হচ্ছে একটা চর ছিল, ওই এলাকার বাসিন্দারা নিজেরাই শহর বানিয়েছে, তাদের মতো করে বানিয়েছে। রাষ্ট্র এবং রাষ্ট্রের কর্তৃপক্ষের কোনো নজরদারি ছিল না, নিজেরাই করেছে, যার ফলে অনেক জরাজীর্ণতা আছে, অপরিকল্পিত নগরায়ন বলতে যা বোঝায় সেবা খাতগুলি ফাংশন করছে না। ওয়াসা, ডেসা, আপনি যদি বলেন সিটি কর্পোরেশন, আর ফাংশন করছে না। প্রচুর লোক বসবাস করে, আমি জেনেছি 8 থেকে 10 লাখ লোকের মতো বসবাস করে অতটুকু একটা জায়গায়, যার ফলে এখানে সেবা খাতগুলিকে ফাংশন করাটা খুব জরুরি। সমন্বয়টা একটা বড় কিছু সমস্যা আছে যেটা নাগরিকরাই তৈরি করেছেন, ওখানকার অধিবাসীরাই তৈরি করেছেন, সেগুলি কিছু দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা যাবে। যে সরকার আসুক না কেন এবং নির্বাচিত সিটি কর্পোরেশনকে ফাংশন করাতে পারলে সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হব, এবং এগুলো আমি চিহ্নিত করেছি, সমাধানের উপায়টাও নিশ্চিত করেছি। শুধুমাত্র একটা নির্বাচিত সরকারকে যদি আপনার মনোযোগ আকৃষ্ট করা যায়, নীতি গ্রহণের ক্ষেত্রে চাপ প্রয়োগ করা যায় অথবা সহায়তা করা যায় বা দৃষ্টি আকর্ষণ করা যায়, অনেকগুলি সমস্যার সমাধান হবে। ধানমন্ডি হচ্ছে একটা অভিজাত এলাকা, কিন্তু তার চারপাশে অপরিকল্পিত এলাকা, যার ফলে এই চারপাশেরও জনগণ কর্তৃক কিছু দুর্ভোগ এখানে তৈরি হয়। সেবা খাতগুলি মোটামুটি ফাংশন আছে। গ্যাসের কথা সবাই বলে, আপনি জানেন যে সরকার নিজেই চায় না যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহটা অব্যাহত থাকুক, যার ফলে এই গ্যাস সরবরাহটা নিশ্চিত করতে বা অবারিত করবার জন্য প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় লাইনগুলি প্রসারিত করা, মেরামত করা, রিপ্লেসমেন্ট করা, এখানে মনোযোগের অভাব আছে। তিতাসের প্রকল্প বাস্তবায়ন করেন না এবং ধরেন অর্থায়নও নাই, কিন্তু এটা যদি করা যায় 1-2 মাসের মধ্যে গ্যাসের সমস্যা সমাধান করতে সক্ষম হবে বলে আমার কাছে মনে হয়েছে। সবার আগে দরকার রাষ্ট্রে একটা দায়বদ্ধ ব্যবস্থাপনা দরকার, মানে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার যদি আসে এবং জনপ্রতিনিধি যিনি জনগণের রায়ের ভিত্তিতে হবেন, তিনি যদি যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে পারেন, সমস্যাগুলি চিহ্নিত করে সমাধান করবার জন্য যদি মনোযোগী হন, এই সমস্যাগুলি সমাধান দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব। আমি যদি জনগণ কর্তৃক নির্বাচিত হই, প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, ডেফিনেটলি এটা চিহ্নিত করেছি, সমাধানের প্রকল্প প্রয়োজনীয়তা অনুভব করছি, সমাধানের উপায়টাও নিশ্চিত করেছি। কি প্রক্রিয়া হবে, শুধুমাত্র নির্বাচিত সরকার আসলে এবং আমার প্রতিনিধিত্ব করার সুযোগ হলেই এটা বাস্তবায়ন করতে পারবো দ্রুততম সময়ে। আমরা সেই প্রত্যাশা রাখি। জামাত ইসলামী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, এই যে আপনার এলাকার যে নিত্য দিনের যে সংকট, যেটি সাধারণ মানুষ বলেন, তার সাথে একটু যুক্ত করতে চাই। এটি আসলে শুধু ঢাকা 10 না, মূলত ঢাকার একটি বৃহত্তর সমস্যা। এই যে আমরা যে জায়গাটিতে বসে আছি, অর্থাৎ এরকম একটি খোলা জায়গার বাচ্চারা খেলতে পারে, একটু হাঁটাচলা করতে পারে, সেই যেরকম একটু খোলা মাঠ জায়গার খুব অভাব, এবং আপনার আসলে এই সংকটটি আছে। তো এই জায়গাগুলোকে বা এই সংকটটাকে দূর করার জন্য আপনার পরিকল্পনার কথা যদি জানান। আপনাকে ধন্যবাদ একটা মূল্যবান গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্যে। আসলে যে সমস্ত সামাজিক অপরাধ আমরা দেখতে পাই, কিশোর গ্যাং থেকে শুরু করে ছিনতাই, একটা মানব সভ্যতার ডেভেলপমেন্টের স্টেজে তার যদি শুধু পুলিশি শাসন হয় তাতে হবে না, তার বিনোদনের জায়গা থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার আইন ভঙ্গ করলে পানিশমেন্ট, ভালো কাজ করলে রিওয়ার্ড, এইটুকু থাকতে হবে। পুরস্কার, অন্যায়ের জন্য শাস্তি, এটা যে সমাজে নাই বা কম, সেখানে এই ধরনের ডেভেলপমেন্ট হবে। আমি বলতে চাই যে কটা মাঠই আছে খেলার মাঠ, সবগুলি খুব ভালো অবস্থায় নেই। আমাদের ধানমন্ডি আসনের মধ্যে অভিজাত এলাকা ধানমন্ডি যে আবাহনী মাঠ, খেলা আমাদের রিয়েলি কোনো উপযুক্ত অবস্থা নেই।
কলাবাগান মাঠ, সেখানেও আপনাকে বিভিন্ন স্থাপনা হয়ে প্রপারলি খেলাধুলার পরিবেশ নেই। কামরাঙ্গীরচরে কোনো খেলার মাঠ নেই। অন্য অন্য জায়গাগুলিতেও যে সমস্ত জায়গা আছে এগুলি খেলার মাঠ বলা যায় না। গ্রিন রোড স্টাফ কোয়ার্টার, এগুলি আসলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়, পিওরলি খেলাধুলার জন্য উপযুক্তভাবে তৈরি করা হয়নি। অন্যান্য আসলে একই অবস্থা। সুতরাং খেলাধুলার মাঠ একটা পর্যাপ্তভাবে প্রয়োজন মানুষের বিকাশের জন্য, সন্তান সন্ততিকে মানসিকভাবে তৈরি করার জন্য। শুধু তাই না, জনগণের প্রত্যাশা হচ্ছে যে তাদের নিরাপত্তা, এই নিরাপত্তাটা যে সমস্ত মানুষ উদ্বিগ্ন থাকে এটাকে অ্যাড্রেস করতে হবে। আমি ডেভেলপমেন্ট, আমার শরীর যদি উন্নত হয়, সুস্থ হয়, নারিশ করা যাবে। আমার রুগ্ন দেহকে যদি আপনি ভিটামিন দেন, প্রোটিন দেন, তাতে হবে না। কাজেই এখানে ধানমন্ডি 10 এলাকার মধ্যে নিরাপত্তা হচ্ছে 1 নম্বর বিষয়। চুরি, ছিনতাই, ডাকাতি এগুলি অহরহ হচ্ছে। কিশোরগঞ্জ তো রিসেন্ট ডেভেলপমেন্ট, ছিনতাই তো প্রায়গুলি জায়গাতে হয়ে দৌড় মারে। ওই জন্য দেখেন ডেলি স্টারের সাক্ষাৎকার দিয়েছে, নিয়ে দৌড় মারছে, তার জীবনের ঝুঁকি। এরপরে মানুষের যানজট, এইটা একটা আধুনিক এলাকা, রাজধানী বলা হয় ধানমন্ডিকে, অভিজাত এলাকা, যেখানে যে পরিমাণ যানজট কল্পনাই করা যায় না। আপনি নীলক্ষেতি মোড় ধরেন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূব দিকে, দক্ষিণ দিকে ইডেন কলেজ, তারপরে এদিকে ঢাকা কলেজ। এই জায়গাতে আজকে এখন পর্যন্ত আমার বুঝে আসে না দীর্ঘদিন পর্যন্ত একটা আপনার মানুষের চলাচলের জন্য কোনো ফুটওভার ব্রিজ নেই। এটা আশ্চর্যের বিষয়। এটা ফুটওভার ব্রিজ তো কত পয়সা লাগে। অর্থাৎ সাতটি পরিকল্পনা আছে এখন এই জন্য এগুলি করার ক্ষেত্রে প্রায়োগিকভাবে পর্যায়ক্রম পরিকল্পনা আছে, নিরাপত্তার বিষয়ে পরিকল্পনা আছে, শিক্ষা সম্প্রসারণ, যানজট দূরকরণ, এই যে জলাবদ্ধতা। গ্রিন রোড এলাকাতে একটু বৃষ্টি হলে হাঁটু পরিমাণ পানি হয়ে যায়, সেখানে দুর্ঘটনাও ঘটে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কয়েকদিন একটা বাচ্চা মারা গেছে। সুতরাং আপনি গ্রিন রোডে দেখেন অনেক আগ থেকে এই দুরবস্থা দূর হচ্ছে না। অন্যান্য জায়গাতেও এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়, মশার উপদ্রব আছে, ফলে গ্যাস সংকট রয়েছে। সরকার যদি পাইপলাইনে গ্যাস না থাকে, না দিতে পারে, সিলিন্ডারের সিন্ডিকেট বন্ধ করতে পারে না কেন? সিলিন্ডারের ক্ষেত্রে বিরাট রকম সিন্ডিকেশন হয়। সুতরাং এখানে সততা এবং খবরদারি, মনিটরিং খুব গুরুত্বপূর্ণ। একটা সৎ, দক্ষ, জবাবদিহিমূলক সরকারের পক্ষে সম্ভব হবে। আমরা যদি এই সুযোগটা পাই, আমরা পরিকল্পিতভাবে মানুষের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব। পরিকল্পিত নগরায়ণ চাই। ঠিক, সাউন্ড কি ইন্টারপ্ট হয়ে গেছে নাকি? শুনতে পারি নাই। জি, ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আপনার কাছে যাওয়ার আগে আমি জানি যে আমাদের দর্শক সাহিত্যে কয়েকজন বোন আছেন। এই যে আপনাদের সামনে একজন নারী সংসদ সদস্য প্রার্থী বসে আছেন, তার কাছে আপনাদের কোনো প্রত্যাশার কথা যদি বলেন, একটু মাইক্রোফোনটা তাদের কাছে একটু দেওয়ার ব্যবস্থা করেন। জি জি জি, আপনি বলুন, বললে আমরা শুনতে পারি। আমার প্রশ্নটি এবি পার্টির ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির কাছে। আপুর প্রতিশ্রুতিতে দেখতে পাচ্ছি হাজারীবাগকে একটি আধুনিক টেক এরিয়া হিসেবে তৈরি করা হবে। এটার বাস্তবায়নটি অ্যাকচুয়ালি কিভাবে হবে তা হিসেবে জানতে আমি আগ্রহী। থ্যাংক ইউ। জি, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। জি, ধন্যবাদ প্রশ্নের জন্য। আমরা যখন আমাদের ঢাকা 10 নিয়ে বসেছি, যেটার প্রবলেমগুলো কি এবং কিভাবে সলিউশন করা যায়, সেটার মধ্যে অনেকগুলা প্রবলেমের মধ্যে একটা হলো ফিনান্সিয়াল যে স্টেবিলিটি, এটা নেই। তো এইখানে যে ফিনান্সিয়াল স্টেবিলিটিটা আমরা কিভাবে নতুন করে গড়ে তুলতে পারি, আরও স্ট্রঙ্গার করতে পারি, যার যেটা আছে, যেমন নিউ মার্কেট এবং কাঁটাবন এবং নীলক্ষেত এরিয়া ঘিরে কিন্তু একটা বড় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয়, কিন্তু এটা কিন্তু স্টেবিলিটি নাই। এখানে প্রচুর চাঁদাবাজি হয়, প্রচুর অপরাধ হয়। তো সেটার স্টেবিলিটিটা আমরা কিভাবে দিতে পারি, তখন আমরা যখন এটা নিয়ে চিন্তা করছিলাম, আমরা এর মধ্যে কিন্তু আমরা আমাদের ডেভেলপমেন্টাল পার্টনার্সদের সাথে কথা বলেছি, এফডিএ যারা আনেন তাদের সাথে। তখন ওনারা বলল যে ওনারা মোবাইল চিপ তৈরি করার ফ্যাক্টরির জন্য জায়গা খুঁজছেন। তখন আমি দেখি যে আমাদের সারা ঢাকা শহরে, শুধু ঢাকা 10-এ না, সারা ঢাকা শহরে একমাত্র হাজারীবাগে এক দাগে এত বড় বড় ফ্যাক্টরি করার মতো জায়গা আছে, আর কোথাও নেই কিন্তু। তো আমি যখন ওদেরকে বললাম যে কিন্তু তোমরা মোবাইল চিপ যদি তো করো, এটা কিন্তু হাজারীবাগ হলো এখন গ্রিন জোন, এখানে ট্যানারিটা সরাই নেওয়া হয়েছে যে বর্জ্য উৎপাদন হয়, যার কারণে এটা। কিন্তু ওই প্রকল্পটিও তো আসলে পুরোভাবে আলোর মুখ দেখেনি, ওইটা তো একটা বড় চ্যালেঞ্জ। ট্যানারির কথা বলছি। হ্যাঁ, ওটা
ওটা তো একটা চ্যালেঞ্জ, ওখান থেকে তো ছড়িয়ে নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনি ওইখান থেকে ওই ব্যবসাটা সরিয়ে নিয়ে ব্যবসার যে একটা চাকা ঘুরলে যে মানুষের ওইখানে চাকরি টাকরি সবই তো বন্ধ হয়ে গেছে। তো এখানে যদি মোবাইল চিপ ফ্যাক্টরি করা যায়, এবং এটা কিন্তু বাইরের একটা ইনভেস্টমেন্ট আগ্রহ দেখিয়েছে, আমরা কথা বলেছি আমাদের পার্টিকুলার ব্যবসায়ীদের সাথে, ওনারা বললো যে মোবাইল চিপ ফ্যাক্টরি যেটা বসালে আপনার বর্জ্য কিন্তু এরকম তৈরি হয় না যেটা রেড জোন হয়ে যাবে, এটা গ্রিন জোনেই থাকবে। কিন্তু এখানে কিন্তু আমরা নতুন কারণ টেকনোলজি বেসিসড হবে কিন্তু এখনকার নতুন ব্যবসাগুলা। সো আমরা মনে করি যে সরকারের সাথে সহায়তায় এবং ওয়ান স্টপ সার্ভিস শুরু করলে এইখানে বাইরে থেকে ইনভেস্টমেন্ট এনে আমরা কিন্তু একটা টেক সিটি করতে পারবো, এবং এটা খুব সহজে করা যাবে, শুধু দরকার সদিচ্ছার। যে আর সামগ্রিকভাবে একটু ছোট করে নারীদের নিরাপত্তায় কোনো বিশেষ পরিকল্পনা আছে তো? আমি কখনোই নারীদের জন্য আলাদা নিরাপত্তার কথা বলি না, কারণ নিরাপত্তা একটি নাগরিক অধিকার, সবার জন্য নিরাপত্তা। আপনি যদি আপনার পুরুষ এবং নারী দুজনকেই সামগ্রিকভাবে নিরাপত্তা দেন এবং প্রত্যেকটি অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করে আপনি যদি এটা বিচার খুব দ্রুততম সময়ে করেন, আমার মনে হয় ওভারঅল সবাই নিরাপদ বোধ করবে এবং নারীরাও তাদের নিরাপত্তাটা খুঁজে পাবে। জি, আবার আপনার কাছে আসবো। অনুষ্ঠানে একেবারে শেষে শেখ রবিউল আলম আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে একটি কথা আমি এভাবে যদি প্রশ্ন রাখি, এই যে একটি কথা বলা হয় যে ভোটের সময় এলে এমপিকে পাওয়া যায়, এরপরে আর কোনো খোঁজ খবর থাকে না, উনি আসেনও না, খোঁজও নেন না, আর ওনার কাছে তো মোটামুটি যাওয়াই যায় না। এইবার মানে অন্তত ঢাকা 10-এ এমন হবে না, এই প্রতিশ্রুতি আপনি দিবেন কিনা? না, সেরকম হওয়ার সুযোগ নেই, সেরকম সুযোগ নেই, কারণ আমি 33 বছর এখানে রাজনীতি করি, এই এলাকায় আমার বসবাস, সমস্যাগুলি আমি জানি, চিহ্নিত করেছি, দায় আমার রয়েছে, আমি তাদের প্রতিবেশী, অর্থাৎ তারা আমাকে পাচ্ছে। আরেকটা কথা বলে রাখা ভালো, মেম্বার অফ পার্লামেন্ট কিন্তু এই এলাকার জনগণের প্রতিনিধিত্ব করে মাত্র, তার কাছে এক্সিকিউটিভ ক্ষমতা নেই। কিন্তু আমাদের দেশের জনগণের একটা ধারণা আছে মেম্বার অফ পার্লামেন্টকে জ্ঞাত করলে সব সমস্যার সমাধান হয়, অথবা তিনি জানেন। আর সিটি কর্পোরেশনের অনেকগুলি দায়িত্ব রয়েছে, বিশেষ করে ঢাকাতে, তারাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেয়র, কাউন্সিলর সহ সিটি কর্পোরেশন যেটা আছেন, তারা একটু বেশি ফাংশন করার দরকার আছে। সমস্যাগুলি চিহ্নিত, যানজট একটা বড় সমস্যা, ফুটপাথগুলি যদি আপনি দখলমুক্ত করা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যেটা আছে, বাহিনী যেটা আছে, থানা যেটা আছে, তারা যদি আরেকটু মনোযোগী হয়, একটু সামাজিকভাবে আমরা যদি সচেতন করতে পারি, খেলার মাঠগুলি উন্মুক্ত করা বা কিছুটা নিয়ন্ত্রণ করে ব্যবহার উপযোগী করা, ধানমন্ডি লেকটা যেটা আছে একটু নিরাপদ করা, পরিবেশটা আরেকটু উন্নত করা, 24 ঘন্টা যাতে ব্যবহার করতে পারে সেটা যদি করা যায়, অটোরিকশা মানে খুব খুব রকমের অসুবিধার সৃষ্টি করছে যানজটের ক্ষেত্রে, সেটা যদি একটু মানে নিয়ন্ত্রণ করা, অথবা ধরেন সিটির মধ্যে ব্যবহার না করে সিটির আশেপাশে ব্যবহার করা যদি যায়, এই জায়গাগুলি করতে পারলে কিন্তু মানুষ স্বস্তিতে বসবাস করতে পারে। যদি আপনি নির্বাচিত হন, আপনি মানুষের পাশেই ছিলেন, আছেন, থাকবেন। ডেফিনেটলি সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা মানুষের আকাঙ্ক্ষা ধারণ করতে চাই এবং সেই আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়ন করতে চাই, তাদেরকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে চাই। জি, অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, যে ভোটের পরেও আপনি মানুষের সাথেই থাকবেন এমন আশ্বাস। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দলের সামিট হয়েছে কিছুদিন আগে, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট বলেছেন, এটা আমাদের স্লোগান, চলো মানুষের কাছে যাই। আসলে মানুষের কাছ থেকে ম্যান্ডেট আনার পরে এটা দুঃখজনক ইতিহাস, কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু ইউজুয়ালি যেই লোকটা আমাকে ভোটের আগে 4বার 3বার পায়, ভোটের পরে যখন আমার পদবি আমি ধারণ করি, দায়িত্বপ্রাপ্ত হই, সে কিন্তু আমার কাছে পৌঁছতে পারে না, অনেক সময় তার ধারে কাছে পর্যন্ত ধারেও বেরা যায় না। সুতরাং এটা আমাদের অঙ্গীকার, জনগণের কাছে আমরা ছিলাম, আছি এবং থাকবো। দেখেন, এটা এতই গুরুত্বপূর্ণ বিষয়, জনগণ আপনার যদি রিচ করতে না পারে, আপনি জনগণের সমস্যা সমাধান করতে সুযোগ পাবেন না। আমি আরেকটা কথা বলতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে দেখেন আমাদের কিছুদিন আগে 5ই আগস্টের পর আমাদের সন্তান কিশোর ছেলেরা পাশে ট্রাফিকিং এর কিছু ভূমিকা করেছিল, খেয়াল আছে আপনার, স্বপ্রণোদিত হয়ে সেখানে লেন ঠিক করে দিয়েছে। তাদের কোনো প্রশিক্ষণ ছিল না, তাদের কোনো ট্রাফিকের জ্ঞান ছিল না, প্রশিক্ষণ ছিল না, কমন সেন্স থেকে, অভিজ্ঞতা থেকে তারা, এটা অ্যাম্বুলেন্সের লাইন, এটা স্পিডি যে গাড়ি চলে তার লাইন, লেস স্পিডি যে তার লাইন, 1 মাসের মধ্যে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। সুতরাং সদিচ্ছা দরকার, এখন একটা কমান্ড দরকার, যে জিনিসটা আমাদের এখানে অ্যাবসেন্ট। আমি মনে করি, যেমন একটা উদাহরণ বলতে চাই, ধানমন্ডি লেকের দুর্বস্থা দূর করে তো অনেকেই বলে, কেন হচ্ছে না, কেন, এটা সমস্যাটা কি, প্রত্যেকে কিন্তু চায়। তাহলে এখানে ব্যবসার ইন্টারেস্ট আছে, মধ্যস্বত্বভোগী লোক যারা এর মধ্যে ম্যানেজমেন্ট আছে,
রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে এই কাজগুলো হতে দেয় না। যখন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে জনগণের সেবার জন্য আমরা এগিয়ে আসব, তাহলে এগুলি সম্ভব হবে আমি বিশ্বাস করি। আমার জনগণের কাছে প্রত্যাশা এবং আমার অঙ্গীকার, আমরা জনগণের কাছে যাই, জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করব, জনগণের সাথেই থাকব, তাদেরকে সাথে নিয়ে সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলেই যে জনগণের যদি আমি এমনিতে বলছি, যদি জনগণ আপনাকে ভোটে নাও করে, যিনি এলাকার সত্যিকার অর্থের উন্নয়নে সহযোগ। জি, আমার জন্ম এখানে ঢাকা 10-এ আমার জন্ম, আমার বেড়ে ওঠা ঢাকা 10-এ। ঢাকা 10-এর প্রত্যেকটা বালু কণা ইটের সাথে আমার সম্পর্ক। সুতরাং আমাদের যদি নির্বাচিত হওয়া না হওয়া, তো আপনার জনগণের রায় এবং উপর থেকে সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত নেবে, এবং এটা এখানে আমাদের আল্লাহর একটা আমাদের হেল্প লাগবে, এটা ছাড়া হয়তো পারবো না। কিন্তু এখানকার যে প্রত্যেকটা সমস্যা যেগুলো নিয়ে আমরা কাজ করছি, এটা আমার খুব ভেরি নিয়ার টু মাই হার্ট। সো এখানে আমরা জিতলেও আমাদেরকে জনগণের পাশে থাকবো, আমরা যদি হেরেও যাই তাও আমরা জনগণের পাশে থাকবো। কারণ জিতলে যেটা হয়, আমার একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, ম্যান্ডেট পাওয়া যায় কাজ করার জন্য। কিন্তু হেরে গেলে তো আমাকে কেউ মানা করবে না এই ভালো কাজগুলো করতে। সো আমি আমার যে কাজগুলো এগুলো কন্টিনিউ করব, এবং অবশ্যই এখানে যারা আছেন যেই জিতবেন আমি তার সাথে কাজ করার অঙ্গীকার এখানে রেখে গেলাম। 12ই ফেব্রুয়ারি ভোট, আপনার ভোটারদের জন্য আপনার একটি আহ্বান ছোট্ট করে। আমি আমার ভোটারদেরকে, আমি জানি ওনারা খুব সচেতন, তাও আমি ভোটারদেরকে বলবো, আপনার পছন্দের যে নেতৃত্ব তাকে ভোট দিন, তাও ভোট দিতে যান, এবং ভোটটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা আপনারাই দেখবেন। এখানে এবারে পাহারাদার আপনারা। অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, আপনার এলাকার ভোটারের জন্য আপনার একটি আহ্বান। আমার একটি কথার দুটি অংশ। অবশ্যই যেন তারা উৎসবমুখর পরিবেশে সবাই ভোটে পার্টিসিপেট করে, এটা আমার 1 নম্বর আহ্বান। দ্বিতীয়ত, জুলাই সনদের যে সংস্কার, এটা হা ভোটে যেন তারা পার্টিসিপেট করে। যদি হা ভোটে এখানে পার্টিসিপেট না করে, ভোটের পরিমাণ কম হয়, তাইলে আমাদের এত বড় সংস্কারের উদ্যোগ, শহীদদের আত্মত্যাগ, এটা কিন্তু বাস্তবায়ন হবে না। আমি এক কথা বলে শেষ করতে চাই, আমার এখানে সন্তানদের জন্ম হয়েছে, আমার নাতিপুতি হয়েছে, আমি দাদা হয়েছি। সুতরাং এই এলাকার মাটি মানুষের পালস আমি বুঝি, এবং তাদের সুখ দুঃখের সাথে আমি অংশীদার আছি। সুতরাং তারা যেন ভয়হীনভাবে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে, এই জন্য সরকারের দায় দায়িত্ব রয়েছে। সারা দেশ টুকিটাকি যে সময় ঝামেলা হচ্ছে, এটা যেন না হয়, ভয়ভীতির ঊর্ধ্বে ওঠে, নির্ভয়ে নিঃসংকোচে ভোট কেন্দ্রে আসতে পারে। সেই জন্য পরিবেশ রক্ষার ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং অন্তরীণ সরকারের দায়িত্ব রয়েছে। এটা জনগণের প্রত্যাশা। আমি আশা করি জনগণের পক্ষ থেকে সরকারটা নিশ্চিত করবে, প্রতিটি ভোটার যেন নির্ভয়ে নিশ্চিন্তে কেন্দ্রে যেতে পারে, ভোট দিয়ে নিশ্চিন্তে বাসায় ফিরতে পারে। সবাইকে ধন্যবাদ। জি, শেখ রবিউল আলম, এই যে ভোটারদের জন্য 12ই ফেব্রুয়ারি আপনার আহ্বান। এবারে নির্বাচন একটা বিশেষ গুরুত্ব বহন করে। আপনি যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান, আপনি যদি প্রত্যাশার বাংলাদেশ শুরু করতে চান, তাহলে এই নির্বাচনে আপনি, অর্থাৎ জনগণ, এই এলাকার জনগণ, এই এলাকার ভোটার, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা বিএনপিকে পাশে রাখুন। আমি আপনাদের পাশে ছিলাম, আমার উপর আস্থা রাখুন। ডেফিনেটলি আপনার সেই প্রত্যাশার বাংলাদেশ এবং যে সমৃদ্ধ ঢাকা 10 আসন আপনি প্রত্যাশা করেন, তা পূরণে অমর্যাদা করবো না ইনশাল্লাহ। দর্শকরা যারা আছেন, আমাদের হাতে অল্প কিছু সময় আছে, যদি আর কেউ কোনো প্রশ্ন করতে চান ছোট্ট করে একটু তাকে একটু মাইক্রোফোন দিয়ে হেল্প করুন, সাহায্য করুন। জি, খুব ছোট্ট করে, হাতে বেশি সময় নেই। আমি খালিদ হাসান জ্যাকি, ঢাকা 10 আসনের আমি একজন ভোটার। আমার প্রশ্নটা বাংলাদেশ জামাত। ধন্যবাদ। মূলত আপনার কাছে সম্ভবত, আমি নিজেও একটু ত্রুটির কারণে স্পষ্ট শুনতে পাইনি, তবে সম্ভবত এলাকার সার্বিক উন্নয়নে আপনার পরিকল্পনা উনি জানতে চেয়েছেন, ছোট করে, হাতে সময় নেই। এই বন্ধুকে অনেক ধন্যবাদ। আমি এক কথায় বলবো যে গত 54 বৎসরে আমরা অ্যাজ এ হোল, অ্যাজ এ নেশন, আমরা অনেক কিছুকে দেখার সুযোগ পেয়েছি। আমরা 3টা বড় বড় গভর্নমেন্ট দেখতে পেয়েছি। আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, জাতীয় পার্টিকে দেখেছেন। আমরা যে অঙ্গীকারগুলি করেছি, আপনারা এবার আমাদেরকে সুযোগ দেন। আমরা আশা করি আপনাদেরকে এই সমস্যার সমাধান আমরা করতে পারবো। আমরা অঙ্গীকারবদ্ধ, ওয়াদাবদ্ধ। যদি আমরা ফেল করি, আমাদেরকে স্থায়ীভাবে প্রত্যাখ্যান করবেন। আমাদের দল আমাদের রুট লেভেল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত এই জনসেবার সাথে সম্পৃক্ত। ক্ষমতা না গেলেও জনগণের সেবাতে আমরা পাশে থাকি, ছিলাম, আছি এবং থাকবো। এই জন্য আহ্বান, জামাতে একবারে ভোট দিয়ে
এই সুযোগটা দিন আপনারা। জি, ধন্যবাদ। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, 12 তারিখ মানুষ যেন ভোট কেন্দ্রে যায়, মানুষ যেন ভোট কেন্দ্রে না যায়, এই জন্য নানা ধরনের বাইরে থেকে নানা গুজব, এক ধরনের ভয়ের আতঙ্ক ছড়ানো হচ্ছে এই জায়গাটিতে ছোট্ট করে, যে মানুষ যেন খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যায়। আমি যেটা একটা মাত্র জিনিস যেটা আমি যাচ্ছি যে ভোট কি হবে কি না, ভোটের বাকি আর 17 দিন বাকি আছে। তো এই সময় এই বিষয়টা আসাটা আসলে আমাদের জন্য দুঃখজনক এবং নির্বাচন কমিশনের জন্য দুঃখজনক। তো ব্রেকডাউন অফ ট্রাস্ট যেটা হয়েছে এই জায়গাটাকে ডেভেলপ করতে হবে, মানুষকে আশা দিতে হবে ভোট হবে, সুষ্ঠু পরিবেশে হবে এবং মানুষকে, আমার মনে হয় প্রার্থীদেরও এতটুকু ভরসা দিতে হবে যে আপনারা ভোট দিতে যাবেন, কোনো অসুবিধা হবে না এবং সেই রকম বিহেভিয়ার প্রার্থী এবং প্রার্থীদের যারা সমর্থক আছে তাদেরকেও করতে হবে, পজিটিভ বিহেভিয়ারে থাকতে হবে যেন আমাদের জনগণরা নির্ভয়ে যেতে পারে। জি, শেখ রবিউল আলম, এই যে যারা ভোটার, যারা সাধারণ ভোটার, তারা যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। না, আমার ভোটারদের কাছে আবেদন হচ্ছে এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন না, এবার নির্বাচন হচ্ছে আপনার রাষ্ট্রটা আপনার মতো করে চলবে কিনা, আপনার প্রত্যাশা ধারণ করে চলবে কিনা সেই নির্বাচন। রাষ্ট্রটার এই নির্বাচনটা যে কোনো নির্বাচন হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা আহ্বান জানাবো ভোটারদেরকে যে রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনি অংশ নিন, আপনার বাংলাদেশ আগামীতে আপনার মতো করে চলবে কিনা সেই ভোট কোনো অবস্থাতে, কোনো ভীতিতে, কোনো বিভ্রান্তিতে আপনার অনুপস্থিত থাকবেন না, যে কোনো মূল্যে উপস্থিত থাকবেন, আপনার নাগরিক অধিকার প্রয়োগ করুন, রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনার প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করুন। আপনাদের তিনজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। দর্শক, রোড টু ভোট আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেশের যে কোনো একটি সংসদীয় আসনে আমরা ছুটে যাব, সেখানে প্রার্থী এবং সাধারণ ভোটারের কথা শুনবো, আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।